খুব হইচই হচ্ছে। জয় গোস্বামীকে অপমান করা হয়েছে কি না, তসলিমা মঞ্চে জয় গোস্বামীকে অপমান করা হয়েছে। আমি 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 প্রোগ্রামটা লাইভ দেখছিলাম। তো প্রশ্ন উঠছে এই যে তসলিমা হচ্ছে বাকস্বাধীনতার প্রতীক, সেই আলোচনাটা ছিল বাকস্বাধীনতার প্রতীক হিসাবে। তো সেক্ষেত্রে জয় গোস্বামীর বাকস্বাধীনতা হরণ করা হয়েছে। অ্যাবসলিউটলি ট্রু, জয় গোস্বামীকে বলতে দেওয়া উচিত ছিল, অ্যান্ড যারা জয় গোস্বামীকে বলতে দেননি আমি প্রতিবাদ করছি। পাশাপাশি এটাও বলছি জয় গোস্বামী একজন চটিচাটা, সুতরাং জয় গোস্বামীর বিরুদ্ধে যে ক্ষোভটা ছিল সেটাও স্বাভাবিক, কারণ অবভিয়াসলি একটা দেশের যারা বুদ্ধিজীবী তারা যদি সিদ্ধারা বিক্রি করে দিয়ে শাসক শ্রেণী, যেটাও কিনা একটা পুরো ক্রিমিনাল, টোটাল একটা অপরাধী শাসক শ্রেণীর হাতে নিজেদেরকে আত্মসমর্পণ করে, ন্যাচারালি সেটাও লোকে ভালো চোখে দেখবে না, সেটাই হয়েছে। তবে আমি এই দুটোর জন্য ভিডিওটা করছি না, আমি করছি তারপরও, কারণ জয় গোস্বামী আজকেই একটা স্টেটমেন্ট দিয়েছেন যে তিনি অনেক কিছুই বলতে চেয়েছিলেন, তৃণমূল জমানায় বলতে পারেননি। সোজা কথা ঘুরিয়ে বললে যেটা হয় সেটা হচ্ছেই উনি যেটা বলতে চেয়েছিলেন যে আমার সিদ্ধারায় ছিল না, আমি সরীসৃপ ছিলাম, তাই প্রতিবাদ করতে পারিনি তৃণমূল জমানায়। তিনি মেনে নিয়েছেন তার বিরুদ্ধে মানুষের ক্ষোভটা সঙ্গত, কারণ তৃণমূল জমানা একটা ক্রিমিনাল জমানা, সেই জমানায় কিছু করতে গেলে তারই হাত পা কান কেটে দেওয়ার একটা ভয় ছিল, সেই ভয়ে তিনি কিছু করেন। তা আসুন আমরা এটাকে একটু ভালো করে অ্যানালিসিস করি। একটা কবি বা সাহিত্যিক যেখানে নিজেই বলছেন তিনি সরীসৃপ, তার মেরুদণ্ড নেই, তা তার লেখা লোকে কেন পড়বে? বাই দ্য ওয়ে, আমি লাস্ট 50 বছরে বাংলায় যা সাহিত্য লেখা হয়েছে তা যে খুব একটা পড়েছি তাও নয়, আমাকে এটা স্বীকার করতে হবে। এই নয় যে আমি দেশের বাইরে আছি বলে পড়িনি, যথাসময়ে বিভিন্ন রকমের পূজাবার্ষিকী বই টই কিনে পড়ার চেষ্টা করেছি, জাস্ট পড়তে পারিনি ফ্র্যাঙ্কলি। মানে সিপিএমের আমল থেকে বাংলা সাহিত্যের যে অধঃপতন শুরু হয়েছিল, তারপর মানে পড়া যেত না, সোজা কথা জাস্ট পড়তে ভালো লাগতো না, পড়তাম না। সাহিত্য একটা নিজের চয়েসের ব্যাপার, রাইট? আপনি যদি কিছু না পান, আপনি কেন বাংলা ভালোবাসেন বলে তো আর পড়বেন না, আপনি সাহিত্য ভালোবাসেন বলে। আমি সাহিত্য ভালোবাসি বলে সাহিত্য পড়ি, বাংলা ভালোবাসি বলে সাহিত্য পড়ি না। তো সেই জন্য জয় গোস্বামী বা এইসব লেখাপেখা চেষ্টা করেছি পড়ার, কিন্তু মানে জাস্ট পারিনি, টু মাচ। তো সেটা অন্য প্রশ্ন। আমি আমার পছন্দ নয় বলে যে অন্য কারোর জয় গোস্বামী পছন্দ হবে না তা নয়, কারণ সাহিত্যে ওরকম মাস্টার ক্লাস বলে কিছু হয় না, এটা যার যেমন পছন্দের ব্যাপার। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই যে যে প্রশ্নটা করতে হবে যে জয় গোস্বামী বলুন বা চন্দ্রিল বলুন বা সুবোধ বসু বলুন, এরা কি করে মমতা ব্যানার্জি এবং চটি চ্যাটার কাছে পুরোপুরি নিজেদেরকে বিলিয়ে দিয়েছিল? কারণ এদের আর সোর্স অফ ইনকাম ছিল না, সোজা কথা। দেখুন, একটা লেখক যদি এরম যদি হতো যে জয় গোস্বামী একটা বিপুল লেখক, তার লেখার বিপুল চাহিদা, তার লেখা পড়ার জন্য জনগণ পাগল, তাকে কোনো রাজ্য কমিটির মাথায় বসে ইনকাম করতে হতো না, বা তাকে কোনো এইসব তৃণমূলের জলসায় গিয়ে ইনকাম করতে হতো না, কারণ সমস্ত লেখকদের ওইটাই দুটোই সোর্স অফ ইনকাম ছিল। একটা কোনো রাজ্য কমিটির একটা কোথাও না কোথাও একটা মাথায় বসাবে, হেরিটেজ কমিটি বা এইসব, আর একটা হচ্ছে সেখান থেকে মাসোয়ারা পেত, অর্থাৎ তারা রাজকবি ছিল। আর একটা হচ্ছে এইসব বিভিন্ন জলসায় নিয়ে যেত। তো চন্দ্রিল থেকে শুরু করে এই জয় গোস্বামী, তারপর শ্রীজাত, চটিচাটা করে এইসব করে করছে আর কি। ফ্র্যাঙ্কলি এদের লেখা আধু পড়ার যোগ্য কি যোগ্য না সে বিষয়ে আমি আপনাদের উপর ছেড়ে দেবো। আমার কাছে এগুলো পড়ার আমি যে স্ট্যান্ডার্ডে সাহিত্য উপভোগ করি সেই স্ট্যান্ডার্ডে এগুলো পড়ে না, সুতরাং আই এম নট ইভেন গেটিং ইন টু দ্যাট। তো ব্যাপারটা হচ্ছে যে বেসিক্যালি যে এই তো বাংলার অবস্থা। কারণ বাংলা নিজের বুদ্ধিজীবী বলে করে যাচ্ছে। বাংলা একটা রবীন্দ্রনাথ ছিল, একটা বিবেকানন্দ ছিল, একটা এক পিস নেতাজি ছিল, এক পিস বঙ্কিমচন্দ্র ছিল। এইগুলো নিয়ে বাঙালি যতটা আলোচনা করে যতটা আত্মতৃপ্তি পায়, গর্বিত হয়, বাঙালি কিন্তু তার 1% আলোচনা করে না যে লাস্ট 50 বছরে বাঙালির মধ্য থেকে কোনো মেরুদণ্ডওয়ালা প্রাণী বেরিয়ে আসেনি, যার এক পিস সাহিত্যকে বলতে পারেন না আমি এই সাহিত্যটাকে বিশ্ব সাহিত্যে, আমি জানি না মানে লাস্ট 50 বছরে বাংলা সাহিত্যে কী কাজ হয়েছে আপনারাই বলতে পারবেন, যেটাকে বলতে পারবেন যেটা একটা বিশ্ব সাহিত্যে তুলে ধরার মতো। লাস্ট 50 বছরে বাংলা থেকে বিজ্ঞানে কী কাজ হয়েছে তৃণমূল এবং সিপিএমের জমানায়, যেটাকে বলতে পারবেন গোটা বিশ্বের দরবারে স্থান পাওয়ার যোগ্য। কোনো কিছু যখন বাংলায় ছিল না, স্যার সিভি রমন, জেসি বোস, কোনো ইনস্ট্রুমেন্ট তাদের ছিল না। হাওড়ার ওয়ার্কশপে গিয়ে ইনস্ট্রুমেন্ট বানিয়ে তারা গোটা বিশ্বের দরবারে সে বাংলার বিজ্ঞানকে তুলে ধরেছিল। সে বিজ্ঞান নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য ছিল। 1 পয়সা সরকারি সাহায্য সেখানে ছিল না। অনেক সময় নিজের পকেটের মাইনে দিয়ে তারা এটা করেছেন। আর আজকে এত সরকারি সাহায্য, এত গভর্নমেন্ট গ্র্যান্ট, এত বড় বড় ল্যাব, একটা আন্তর্জাতিক মানের কোনো কাজ নেই।
না বিজ্ঞানে আছে না সাহিত্যে আছে। এরাই আবার আমি যখন বলি যে ব্যবসা করতে বলে ও বাঙালি সাহিত্য করবে, বিজ্ঞান করবে, ঘর ঠ্যাং করবে, দুটোতেই বাঙালির অবস্থা খুব খারাপ। বাঙালি বিজ্ঞান প্রচুর আছে, ভাটনাগর পেয়েছে, এই পেয়েছে, সব পেয়েছে, বা দ্যাটস নট ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, যেটাকে কিনা আমি সিবি রমনের কাজ বা জেসি বোসের কাজের সাথে তুলনা করতে পারি। ঠিক আছে, ওরম টপ লেভেলে কিছু হয়নি। তো ঘটনাটা হচ্ছে এই যে লাস্ট 50 বছরে বাঙালির অধোগতি, এটা সাহিত্যে বলুন বিজ্ঞানে বলুন, এটাকে যদি আপনি স্বীকার না করেন আপনি এগোতে পারবেন না। আমার অনেকে বলেন আপনি বড্ড বাঙালিদের এগেনস্টে নেগেটিভ কথা বলছেন। আরে বাবা, সমালোচনা শিখতে হবে। যদি আমরা এটা না বুঝি যে লাস্ট 50 বছরে বাঙালি সব জায়গায় পিছিয়ে গেছে, পিছিয়ে গেছে কেন পিছিয়ে গেছে, এই জিনিসগুলো যদি আমরা অ্যানালিসিস না করি তাহলে বাঙালি জীবনে এগোতে পারবে না। এগিয়ে যাওয়ার একটাই উপায়, যে কেন পিছিয়ে গেলাম সেটাকে ঠিকঠাকভাবে অ্যানালিসিস করতে হবে। আজকে যে এই যে মানে জয় গোস্বামী হাওয়াও করে কেঁদে বলছে যে হাইরে আমাকে এইভাবে অপমান করলো, এরা কি বুঝতেও পারলো না যে আমরা তো সরীসৃপ প্রাণী, আমাদের তো মেরুদণ্ড নেই, কত অত্যাচার তৃণমূল করেছে, কত অত্যাচার মুখ বুঝে সয়েছি, সেগুলো কেউ দেখলো না। এই তো বলছে জয় গোস্বামী, আজকে তো বলছে যে বেসিক্যালি তৃণমূল এত বাজে জিনিস, এত নাকি বাজে, এবং এত তাকে ভয় দেখিয়ে যে সে কিছু বলতে পারে। এই তো হচ্ছে বাংলার একজন কবির বক্তব্য। তো যাকে সাহিত্য আমার জগৎ নয়, আমি একটু সাহিত্য পড়তে ভালোবাসি, একটু লিখতে ভালোবাসি, এই পর্যন্ত। আমি নিজেকে কখনো সাহিত্য বোদ্ধা বলেও দাবি করবো না। আমার যা ভালো লাগা থেকে কিছু কাজ করি এই পর্যন্ত। কিন্তু এটা ঠিক যে বাংলার অধোগতিটা কেউ আটকাতে পারলো না।